পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, জাতির জীবনে গভীর ক্ষত প্রধানমন্ত্রী। বিডিআর বিদ্রোহ নিয়ে আগের কমিশনের সুপারিশ মানবে সরকার, বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা ডক্টর শফিকের। অমর একুশে বইমেলা শুরু কাল, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বই থাকবে নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষতর সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। এটি ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। প্রধানমন্ত্রী বলেন, শহীদ সেনা সদস্যদের স্মৃতি 25 ও 26 ফেব্রুয়ারিকে অম্লান করে রাখতে কাজ করবে সরকার। শহীদ সেনা দিবসে সেনানিবাসে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মতবিনিময় সভা। 2009 সালের শহীদদের মহান আত্মত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। যে 95% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার ট্র্যাজেডিকে রক্তাক্ত বেদনাবিধুর অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দুর্বলতাও। তিনি বলেন, সরকার শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে চায়। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ 17 বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। তারেক রহমান বলেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে সরকার। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে সকালে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন কোনো তদন্ত কমিশন নয়, অন্তর্বর্তী সরকারের করা কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাযজ্ঞের 17 বছর। বুধবার সকাল 10টায় জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা জানানো শেষে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা।
এরপর শহীদ সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বিদায় নিলে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং ৩ বাহিনীর প্রধানরা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক। একে একে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। দ্রুত নিরপেক্ষ বিচার কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। বিএনপির পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় দলটি। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন, খুনের কারিগরদের বিচারের আওতায় এনে জাতিকে দায়মুক্ত করতে হবে। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন জামায়াতের প্রতিনিধি দল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এর সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে, তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখনো হয়নি, জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য। শোনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময়, সালাম বিনিময় হলো। চাঁদাবাজি বন্ধে সরকার উদ্যোগ নিলে অভিনন্দন জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে তুলবে দলটি, এমন কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা ১৫ আসনে কাউকে চাঁদা না দেবার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ চাঁদা চাইলে দেবেন না। ইঞ্জিনিয়ারিং করে জাতীয় নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামী নির্বাচনে বিএনপি ভোটাধিকার হরণের পথ থেকে সরে আসলে সাধুবাদ জানানো হবে, না হলে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করবে জামায়াত। জাতীয় সংসদে দলের কথা নয়, জনগণের অধিকারের কথা তুলে ধরার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে আরেকটা বড় অভিনন্দন জানাবো। কিন্তু যদি বন্ধ না করেন,
আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন, তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। মশা নিধনে সমন্বয়হীনতা কাটিয়ে সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীর ধলপুরে মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষা শেষে কথা বলেন তিনি। মিরপুরে ঢাকা উত্তর সিটির একই কর্মসূচিতে যোগ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। শিগগিরই কিউলেক্স মশা থেকে নগরবাসীকে মুক্তি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার নবনিযুক্ত প্রশাসকরা। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহে মশার উপদ্রবে অতিষ্ঠ নগর জীবন। এমন বাস্তবতায় ফগার মেশিন দিয়ে সেই পুরনো কায়দায় মশার ওষুধ যাচাইয়ের উত্তর সিটি কর্পোরেশন। তবে প্রক্রিয়া পুরনো হলেও এবার নতুন কিছু করে দেখাতে মরিয়া নবনিযুক্ত প্রশাসক। স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বললেন, এবার আর সমন্বয়ের অভাব থাকছে না মশা নিধনে। আমরা আজকেই পুরো টিমকে নিয়ে এই কাজগুলো শুরু করছি। আমরা এই কাজগুলোর পরে আবার বসে আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে একসাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন কাজগুলো করবে। নগরবাসী কিউলেক্স মশা থেকে কত দ্রুত নিস্তার পাবে যদি বলেন? একটু আগে তো আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছে। হ্যাঁ, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবেই সবকিছু করার চেষ্টা করছি। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে, বিষয়টা ওরকম নয়। এদিন মশা নিয়ন্ত্রণে তৎপরতা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও। নবনিযুক্ত প্রশাসক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে ধলপুর এলাকায় মশা নিধনের ওষুধ পরীক্ষা করেছেন। পরে মশা নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে পর্যাপ্ত সময় ও সহযোগিতা চাইলেন তারা। মাত্র 7 দিন হলো আমরা এসেছি, মশা বৃদ্ধির পরেই আমরা এসেছি। এখন আমরা মশা নিধনের জন্য যতটুকু কাজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে, আমরা সম্পূর্ণ কাজ আমরা শুরু করতেছি। আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে মশককে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। রাজধানী জুড়ে মশার ওষুধ প্রয়োগে সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা তদারকি চলছে বলেও জানিয়েছেন নগর প্রশাসকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটির প্রশাসকদের দায়িত্ব নিয়ে নাগরিক সমস্যা সমাধানে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অন্যদিকে নাগরিক সেবা নিশ্চিতের অঙ্গীকার করেছেন গাজীপুর সিটির নতুন প্রশাসক শওকত হোসেন সরকার। আর জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত সিলেট সিটির বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা জানান নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে 60 দিনের কর্মসূচি ঘোষণা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার সকালে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব এবং গ্রিন সিটি। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নগর ভবনে পৌঁছালে শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গাজীপুর 1 আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই রাস্তাগুলোকে সচল করব। পাশাপাশি বর্ষার মৌসুম আসতেছে, আমরা এই রাস্তার দুধারে আমরা বৃক্ষরোপণ করব। এখানে কোনো ধরনের হয়রানি কোনো নাগরিককে করতে পারবে না।
সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয় আব্দুল কাইয়ুম চৌধুরীকে। এই মশা নিধন কিভাবে করব, নগরকে কিভাবে পরিচ্ছন্ন করব, নগরকে কিভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে চুরি ডাকাতি এই সমস্ত বিষয় যাতে না হয়, এই নগরকে একটি সুন্দর নগরী হিসাবে সিলেটবাসীকে উপহার দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয়ের পর সরকার গঠন করে জনপ্রিয় দল বিএনপি। সম্প্রতি 6টি সিটিতে নিয়োগ দেওয়া হয় দলীয় 6 প্রশাসক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হলেও নির্বাচনের আগে নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং প্রকাশকদের অনৈক্যে বারবার সিদ্ধান্ত বদলে মেলা গড়ায় মাসের শেষ সপ্তাহে। জামাল হোসেনের তোলা ছবিতে HM মেহেদি হাসানের রিপোর্ট। বায়ান্নর চেতনাকে বুকে ধারণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। সেই ধারাবাহিকতায় এবারও দেরিতে হলেও অনুষ্ঠিত হচ্ছে প্রাণের এই বইমেলা। আর তাই তো বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ সময়ের থামাহীন কর্মযজ্ঞ। একাডেমি প্রাঙ্গণে এবারও থাকছে সরকারি, বেসরকারি ও বিশেষায়িত প্রতিষ্ঠানের স্টল। আর এই যে নজরুল মঞ্চ, একসময় এখানে মোড়ক উন্মোচন হলেও সেই আনুষ্ঠানিকতা এখন হয় মেলার সম্প্রসারিত অংশ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। একাডেমির ভেতরে এই বিশাল মঞ্চে পুরো মেলা জুড়ে থাকবে ভাষা ও সংস্কৃতির ওপর সেমিনার, আর সাংস্কৃতিক পরিবেশনা তো থাকছেই। তবে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, রোজার কারণে কমবে মেলার এই বিশেষ পর্বের ব্যাপ্তি। আয়োজনের দিক থেকে কোনো কমতি নেই, তবে কোনো ব্যাপারে আমাদেরকে একটু সংক্ষিপ্ত করে আনতে হয়েছে। সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদেরকে বিকালেই শেষ করতে হচ্ছে বলে এটা সময়টা একটু কমে যাবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মেলার সম্প্রসারিত এই অংশে প্রতি বছরের মতো এবারেও ঠাঁই করে নিয়েছে সব সৃজনশীল প্রকাশকদের স্টল। এবারে অংশ নিচ্ছে 549টি প্রকাশনী। তবে প্রকাশক সমিতির অনুরোধে বাংলা একাডেমির কল্যাণে এবছর গুনতে হচ্ছে না কোনো স্টল ভাড়া, আর প্রকাশকদের একাংশের দাবিতে থাকছে না কোনো প্যাভিলিয়নও। পাঠকের তো বইয়ের প্রতি আকর্ষণ থাকে, সে বই নিয়ে আমরা হাজির হব। অভিজ্ঞতা থেকে আমি বলবো যে হ্যাঁ, মেলা তো জমবে না কেন, পাঠক তো আছে আমাদের। রোজার মধ্যে সবকিছুই চলে, বই মেলা চলবে না কেন? 18 দিনের মেলা ছুটির দিন বাদে শুরু হবে প্রতিদিন দুপুর 2টায়, খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টায়। মেলার প্রস্তুতি প্রায় শেষ। একদিন পরেই মেলায় প্রাঙ্গণ ভরে উঠবে হাজারো বইপ্রেমী মানুষের ভিড়ে। মলাটবদ্ধ বইয়ের সাদা পৃষ্ঠার কালো বর্ণের শব্দগাথা গড়ে তুলবে একটি অসাম্প্রদায়িক, জ্ঞান নির্ভর সৃজনশীল সমাজ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর গণতন্ত্রের নব অভিযাত্রায় যখন বাংলাদেশ, তখন এমন চাওয়া কি খুব বেশি কিছু? মেলা প্রাঙ্গণ থেকে HM মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বইমেলায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। সকালে অমর একুশে বইমেলা 2026 উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলায় যাতে না আসে সেদিকে নজর রাখা হবে বলেও জানান তিনি। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ চলছে জানিয়ে মোহাম্মদ সরওয়ার বলেন, বইমেলা ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সম্রাট ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থন করে শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। আবির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে হট্টগোল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন আইনজীবীকে আদালত কক্ষে প্রবেশ করে বেঞ্চ ভাঙচুরের চেষ্টা ও চিৎকার করতে দেখা যায়। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙ্গুল তুলে উচ্চস্বরে কথা বলেন এবং তেড়ে যান। এরপর তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। সেই ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার 12 জন আইনজীবীর নাম উল্লেখ করে 20 জনকে আসামি করে মামলা করেন। বুধবার দুপুরে যৌথ বাহিনীর একটি দল আদালত প্রাঙ্গণ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যেহেতু তাকে গ্রেফতার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এটা যখন দায়ের করেছি, দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে, খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, 2 তারিখ জামিন শুনানি হবে। উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় তারা বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন। এদিকে বরিশাল আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এই প্রতিবাদ জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসার মাধ্যমে রোগীদের মন জয় করার নির্দেশনা দিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। বলেন, ডাক্তারদের মানবিক প্রচেষ্টায় সমাজের অসহায়ত্ব অনেকটা দূর করা সম্ভব। আলোচনা সভার সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান। এ সময় ড্যাবের সভাপতি এবং মহাসচিব সহ উপস্থিত নেতারা তারিক রহমানের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন। ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।